Hello students, welcome to my YouTube channel Himadis Physics Tutorial. ক্লাস 11 এ কাইনেমেটিক্স পড়াচ্ছিলাম। কাইনেমেটিক্সে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম আর কি, সেটা ছিল নিউমেরিক্যালসের উপরে কয়েকটা অঙ্ক করানো হয়েছিল। আজকে তারই কন্টিনিউয়েশন করব, অর্থাৎ নিউমেরিক্যালসই করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে ভালো করে অঙ্ক করছো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, অলরেডি আমি একটা অঙ্ক লিখে রেখেছি। এটা IIT 79-এর একটা অঙ্ক। ডিফারেন্সিয়েশনের ওপরে কাজ করাবো বলেই এরকম ছোট একটা অঙ্ক নিয়েছি। দেখো, বলেছে যে একটি চলমান কণার সরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক t=√x + 3। তাহলে এটা হচ্ছে টাইম এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন হচ্ছে t=√x + 3, যেখানে t হচ্ছে সময়ের একক সেকেন্ড এবং x এর একক হচ্ছে তোমার মিটার। বলছে যখন কণার বেগ 0 হবে তখন কণার মোট সরণ কত হবে। বোঝা গেল? দেখো, সলভ করছি। এখানে তোমাকে বলেছে t=√x + 3। তুমি নিজের সুবিধার জন্য এটাকে স্কোয়ারিং করে x এর ভ্যালু বার করে দিতে পারো। দেখো তাহলে কিরকম হবে। যেহেতু আলটিমেটলি আমরা সরণ বার করব, তাহলে √x = t - 3 এটা হবে। তাহলে স্কোয়ারিং যদি করো তাহলে x আসছে, স্কোয়ার যদি করো এটা t² - 6t + 9। বোঝা গেল? এবার দেখো এটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট both sides with respect to t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কারণ কেন? সরণ বাই সময় বা ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম ইকুয়াল টু কত হয়? ভেলোসিটি। যেহেতু আমাদের এখানে বেগ বার করতে হবে, কারণ বলেছে কণার বেগ 0, তাহলে কণার বেগের ইকুয়েশন বার করব। তাহলে সেটা কি রকম হবে? দেখো, অর dx dt = d/dt of t² - 60 + 9। এই লাইন না করলেও চলে, একবারে করে দিলে হয়। তোমরা যেহেতু প্রথম করছো তার জন্য এইভাবে করছি। অর dx dt হচ্ছে বেগ v, সরণ বাই সময়। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, d/dt of t² - এটা আমি এখানে ফর্মুলা লিখে দিচ্ছি আবার। সেটা হচ্ছে d/dx of x⁴ n nx⁴ - 1। পাওয়ারটা আগে আসবে এবং x এর যে পাওয়ারটা আছে 1 কমে যাবে। তাহলে এখানে d/dt of t² মানে কত হবে? therefore d/dt of t² যদি করি পাওয়ার আগে আসবে এবং t এর মাথায় থেকে পাওয়ার 1 কমে গেলে কত হবে? 2t। আবার d/dt of শুধু t যদি হয় তার ভ্যালু হবে 1। বোঝা গেল? তাহলে এই অনুযায়ী এই জায়গায় যদি করি এবং যে কোনো টাইপের কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়? 0 হবে। তো এখানে দাঁড়াচ্ছে, দেখো এটা 2t - 6। কারণ কেন? d/dt of t² হলে 2t - 6 d/dt of t মানে 1। তাহলে এই দাঁড়ালো আমার বেগের সাথে সময়ের সম্পর্ক, ভেলোসিটি এবং টাইমের রিলেশন। এখন কি বলেছে? নাও মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন্স কি বলেছে? যখন বেগ 0 v = 0, দেন কি দাঁড়াচ্ছে? দেখো এখানে যদি 0 বসাও 2t - 6 = 0 আর t কত আসছে? 3 সেকেন্ড। বোঝা গেল? তাহলে 3 সেকেন্ড সময় পরে এর বেগ 0 হবে। এবার আমাকে কি বলেছে? না তার সরণ কত হবে। সুতরাং কণার সরণ কত সময়? না তোমার t=3 তে তার সরণ। t=3 তে জাস্ট এখানে বসিয়ে দিলেই কত আসছে? দেখো x = 3² - 6 × 3 + 9।
9 প্লাস 9 18, আর 18 ক্যান্সেল হয়ে গেলে 0। তাহলে তখন যখন কণার বেগ শূন্য তখন তার সরণও শূন্য হবে। এটাই হবে এর অ্যান্সার। দেখো পুরো বিষয়টা বুঝতে পারলে কিনা। খুব ইজি, খুব ইজি অঙ্ক। তাহলে চলো নেক্সট অঙ্ক করা যাক। দেখো সেকেন্ড অঙ্কটা অলরেডি লিখে রেখেছি। কি বলেছে না, একটি গতিশীল কণা কর্তৃক যে কোনো মুহূর্তে তার অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে গতিবেগ এবং সময়ের গুণফলের অর্ধেক। দেখাও যে কণার ত্বরণ ধ্রুবক। এটা জয়েন্ট 98-এ এসেছিল। বিষয়টা কীরকম দেখো বলছে তোমাকে, যে একটা পার্টিকেল যেটা চলছে ইজ ইন মোশন, সেটা যে ডিস্টেন্স বলবো না, এক্ষেত্রে ডিস্টেন্সও বলতে পারো, সেটা যে ডিস্টেন্স অতিক্রম করেছে একটা নির্দিষ্ট টাইমে, সেই সময়ে ওর যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটি এবং টাইমে যে মাল্টিপ্লিকেশন করলে তার হাফ করলে যে ভ্যালু আসবে সেটা হবে ওই অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্সের সমান। তোমাকে দেখাতে হবে যে পার্টিকেলটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চলেছে। তো শুরু করি। দেখো কি কি বলছে তোমাকে বলেছে যে কোনো মুহূর্তে কণার অতিক্রান্ত দূরত্ব, মনে করি এস, বলেছে ওই সময়ের গতিবেগ আর সময়ের গুণফলের অর্ধেক। তাহলে গতিবেগ যদি ভি আর টাইম টি হয় ডিভাইডেড বাই 2, এখানে ধরে নিই লেট দূরত্ব এস, সময় টি আর গতিবেগ ভি। বোঝা গেল? এখান থেকে তোমাকে ত্বরণ বার করতে বলেছে। ত্বরণ যদি বার করতে বলে অ্যাট ফার্স্ট সরণের সাথে শুধু সময়ের সম্পর্ক কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা বার করব। সেটা বার করতে হলে দেখো কি করব, এখানে এস আছে, ভি মানে কত আমরা জানি ডিএস ডিটি, ভি মানে হচ্ছে ডিএস ডিটি ইন্টু টি বাই 2। বোঝা গেল? কারণ কেন, বেগ মানে হচ্ছে সরণ বাই সময় ইন টার্মস অফ ক্যালকুলাস, তাহলে আমরা ডিএস ডিটি এইভাবেই লিখবো। আর এখানে দেখো ডিএস বাই এস ইকুয়াল টু 2 ইন্টু ডিটি বাই টি দাঁড়াচ্ছে। ক্লিয়ার? এই যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশন থেকে এস আর টি এর মধ্যে সম্পর্ক যদি বার করতে হয় তো আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন তোমরা ক্লাস 12-এ শিখবে। আমি ফর্মুলাটা জাস্ট পাশে লিখে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে হবে ফর্মুলাটা ডি ইন্টিগ্রেটিং অফ ডিএক্স বাই এক্স যদি হয় লগ ন্যাচারাল এক্স হয়, মানে কি লগ ন্যাচারাল বা লগ টু দি বেস ই অফ এক্স হয়। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ডিএস বাই এস কত হবে, লগ ন্যাচারাল এস। ইন্টিগ্রেটিং ডিটি বাই টি কত হবে, সেটাও সেই লগ ন্যাচারাল টি হবে। और इंटीग्रेटिंग both sides with respect to ना integrating both sides or integrating ds by s equal to 2 integrating dt by t। এটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল, অর্থাৎ দেখো কোনো লিমিট নেই, লোয়ার বা আপার লিমিটের কোনো ব্যাপার এখানে নেই। ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আসে, এই কনস্ট্যান্টটা কত হবে আমরা আমাদের সুবিধা মতন চুজ করব। তো দেখো ইন্টিগ্রেশন করলে এটা কত হবে, লগ ন্যাচারাল এক্স, লগ ন্যাচারাল, তাহলে এই জায়গায় এস আছে মানে লগ ন্যাচারাল এস, 2 ইন্টু লগ ন্যাচারাল টি প্লাস কনস্ট্যান্টটাকে লগ ন্যাচারাল সি দিয়ে ডিনোট করলাম। কারণ আমার সুবিধার জন্য আমি যখন সবকটা দুই পাশে পুরোটাই যদি লগ থাকে লগকে ক্যান্সেল আউট করে আমি সম্পর্কটা খুব সহজে পেয়ে যাব। যেখানে লেট লগ ন্যাচারাল সি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্ট না লিখে ইন্টিগ্রেটিং लॉग नेचुरल सी হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বোঝা গেল? और লগ ন্যাচারাল এস আমি জানি 2 লগ ন্যাচারাল টি মানে কি
লগ ন্যাচারাল টি স্কোয়ার, পাওয়ারটা আগে আসে তাহলে আমি সেটাকে এই জায়গায় নিয়ে নিলাম, প্লাস লগ ন্যাচারাল সি। লগ এ প্লাস লগ বি মানে কত? লগ অফ এ বি। আমরা জানি লগ ন্যাচারাল অফ এ বি মানে কি? লগ ন্যাচারাল এ প্লাস লগ ন্যাচারাল বি। আর লগ ন্যাচারাল এ বাই বি হলে কত হতো? লগ ন্যাচারাল এ মাইনাস লগ ন্যাচারাল বি। তাহলে এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কত দেখো? লগ ন্যাচারাল এস ইকুয়াল টু লগ ন্যাচারাল সি ইন্টু টি স্কোয়ার। এই দুটোর জন্য এটা গুণ হয়ে গেল, দুপাশ থেকে লগ ক্যান্সেল করলে অর এস ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? সি টি স্কোয়ার। এই যে সম্পর্কটা পেলাম এটা হচ্ছে সরণ আর সময়ের মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছ। এবার আমাকে বার করতে বলেছে দেখাও যে কণার ত্বরণ ধ্রুবক। তাহলে কণার ত্বরণ যদি ধ্রুবক হয় আমাকে এই পাশে একটুখানি মুছতে হবে, এগুলি মুছলাম হ্যাঁ সাইডে। কণার ত্বরণ যদি ধ্রুবক হতে হয়, এই যে সম্পর্ক আছে এই সম্পর্ককে আমরা এস কে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে বেগ পাবো, দেন ফার্দার ডিফারেন্সিয়েট করবো, করলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। এখন এস ইকুয়াল টু সি টি স্কোয়ার, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, অর তাহলে ভি পাবো, ভি এর ভ্যালু কত হবে? না ডিএস ডিটি, বোঝা গেল? তাহলে ডি ডিটি অফ এটা কত দাঁড়াচ্ছে? সি টি স্কোয়ার, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমরা জানি 0 হয়, তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো অর ভি ইকুয়াল টু সি বাইরে আসলো ডি ডিটি অফ টি স্কোয়ার মানে কত? 2t, বোঝা গেল? এই হচ্ছে বেগ আসলো, ঠিক আছে? তো এই যে কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর একবার লিখি, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই ফর্মুলা ইউজ করলাম। এবার দেখো এই যে ভি ইকুয়াল টু 2ct পেয়েছি, একে ডিফারেন্সিয়েট করব ফার্দার উইথ রেসপেক্ট টু টি। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা জানি তাহলে ত্বরণ এ পাবো, কারণ কেন? ডিভি ডিটি পাচ্ছ, ওকে? ডি ডিটি অফ ভি ইকুয়াল টু ডি ডিটি অফ 2ct, ঠিক আছে? और ত্বরণ এ ইকুয়াল টু দেখো 2c হচ্ছে কনস্ট্যান্ট, এটা আসলো ডি ডিটি অফ টি মানে কত? 1, তাহলে এটা কত আসলো? a ইকুয়াল টু 2c মানে হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট বা ধ্রুবক আসলো। এখানে কি ফর্মুলা ইউজ করলাম? না ডি ডি এক্স অফ শুধু x যদি হয়, শুধু x এর ডিফারেন্সিয়েট করে যদি উইথ রেসপেক্ট টু x এর ভ্যালু হবে 1, সেই ফর্মুলা ইউজ করলাম। দেয়ারফর দেখা যাচ্ছে কি? দেয়ারফর a ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটাই আমাকে প্রুফ করতে বলেছিল। দেখাও যে কণার ত্বরণ ধ্রুবক, তাহলে প্রমাণিত হলো 2c মানে এটাও একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে ত্বরণটা ধ্রুবক। পুরো বিষয়টা দেখো বুঝতে পারলে কিনা? প্রথমে বলেছে সরণটা হচ্ছে বেগ এবং সময়ের গুণফলের অর্ধেক, করলাম। সরণ থেকে আমরা বেগ ভি মানে কত? ডিএস ডিটি ইন্টু টি বাই 2 পড়ে আছে, ডিএস ডিটি এই জায়গায় ডিএস বাই এস ইজ ইকুয়াল টু দেখো 2 ইন্টু ডিটি বাই টি আসছে, এটাকে ইন্ডিকেট করেছি। ইন্ডিকেট বোথ সাইড করে আমি পেয়েছি লগ ন্যাচারাল এস ইকুয়াল টু 2 ইন্টু লগ ন্যাচারাল টি প্লাস কনস্ট্যান্টটাকে আমরা কি ধরেছি? যেহেতু ইনডিফিনিট ইন্টিগ্রাল লগ ন্যাচারাল সি, তাহলে লগ ন্যাচারাল এস ইকুয়াল টু লগ ন্যাচারাল টি স্কোয়ার, কারণ এই 2টা এখানে চলে গেল, প্লাস লগ ন্যাচারাল সি, লগ ন্যাচারাল এ প্লাস লগ ন্যাচারাল বি মানে কত? লগ ন্যাচারাল এ বি। সেই ফর্মুলা ইউজ করে আমরা পেলাম লগ ন্যাচারাল সি টি স্কোয়ার, ক্লিয়ার? দুপাশ থেকে লগ ক্যান্সেল আউট হলে এস ইকুয়াল টু পাচ্ছি সি টি স্কোয়ার, তার মানে কি সরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক পেলাম। এবার একে দুবার ডিফারেন্সিয়েট করে আমি ত্বরণে গেলাম, দেখলাম এখানে কোনো টি এর টার্মস নেই, মানে কি সময়ের উপর নির্ভরশীল নয়। তো সময়ের উপরে নির্ভরশীল নয় মানে এর ভ্যালুটা ধ্রুবক হয়ে গেছে, দ্যাটস মিন্স কনস্ট্যান্ট, অর্থাৎ সমত্বরণে পরিণত হয়েছে, ক্লিয়ার? তাহলে নেক্সট অঙ্ক করি। দেখো থার্ড অঙ্কটা আমি লিখে রেখেছি, যেহেতু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের উপরে পড়াচ্ছি তার জন্য আজকে এই অঙ্কটা একটু করাবো, তারপরে একটু অন্য অঙ্ক ধরবো। দেখো বলছে একটি কণার ক্ষেত্রে ত্বরণ ও বেগের সম্পর্ক হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস সি ভি টু দি পাওয়ার এন প্লাস 1, মাইনাস তার মানে কাকে নির্ণয় করছে? যে মন্দন। যদি শুধু বলতো মন্দন এর সম্পর্ক এটা, তাহলে কিন্তু যখন তুমি বসাতে তখন কিন্তু মাইনাস সাইনটাকে দিয়ে নেবে,
বলেছে যেখানে সি একটি ধ্রুবক, প্রাথমিক বেগ ইউ এবং টি সময়ে অন্তিম বেগ ভি হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে ব্যাপারটা কিরকম দিচ্ছে দেখো, যে এই যে ত্বরণ আর বেগের মধ্যে সম্পর্ক তোমাকে বলে দিয়েছে, এখানে মন্দন হবে, মন্দন বলেছে বলে এখানে মাইনাস সাইন দিয়েছে, ঠিক আছে। এই মন্দনের মধ্যে যে সম্পর্ক দিয়েছে তার থেকে প্রাথমিক বেগ ইউ অন্তিম বেগ ভি হলে টি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। টোটাল কাজটা আমরা কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। দেখো কিভাবে করব। f ইকুয়াল টু মাইনাস সি ভি টু দি পাওয়ার n প্লাস 1 এটা দিয়েছে। और f মানে কত, বেগ পরিবর্তনের হার, और dv বাই ভি টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু মাইনাস সি ডিটি। বোঝা গেল? এবার আমরা ইন্টিগ্রেট করবো একে। इंटीग्रेटिंग both sides और इंटीग्रेटिंग dv टू बाई v टू द पावर n प्लस 1 इक्वल टू माइनस c इंटीग्रेटिंग dt। যখন টাইম 0 তখন তার বেগ ছিল কত, প্রাথমিক বেগ u, যখন টাইম হয়েছে t তখন এর বেগ হয়েছে কত, v। বোঝা গেল? দেখো বুঝতে পারলে কিনা। ওকে, এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখব। ফর্মুলা হচ্ছে আমাদের এখানে যেটা ইউজ করতে হবে জেনারেলি সেটাই ব্যবহার করব। ইন্টিগ্রেটিং x টু দি পাওয়ার n dx, এই একটা ফর্মুলা দিয়েই হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ক্লিয়ার? এবং ইন্টিগ্রেটিং অনলি dx মানে হচ্ছে x। তখন ইন্টিগ্রেশনটা একটা ডিফারেন্সিয়েশনে দেখো উল্টো মনে হচ্ছে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ার কমতো, এক্ষেত্রে পাওয়ার বেড়েছে 1 পয়েন্ট। और তাহলে এই জায়গাটা দেখো কত যাচ্ছে, ইউ টু ভি ভি টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 ডিভি ইকুয়াল টু মাইনাস সি ইন্টিগ্রেটিং 0 টু টি ডিটি। দেখো তুমি এরকম খুব সহজেই করতে পারো। তাহলে ভি টু দি পাওয়ার এক্স মানে এন যেটা আছে সেটা কি হবে, 1 বাই মাইনাস এন প্লাস 1 প্লাস 1 অ্যাকর্ডিং টু দিস, ভি টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 প্লাস 1। বোঝা গেল? এর লিমিট কত আছে না, ইউ টু ভি মাইনাস সি ইন্টু টি 0 টু টি। লিমিট বসানোর নিয়ম হচ্ছে ফার্স্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। দুপাশ থেকে দেখো এই মাইনাস সাইনটা ক্যান্সেল আউট হয়ে যাবে। হয়ে গেলে কিভাবে ক্যান্সেল আউট হচ্ছে দেখো, মাইনাস এন প্লাস 1 আছে মানে কত, মাইনাস এন মাইনাস 1 প্লাস 1, দুটো কেটে গেলে শুধু মাইনাস এন থাকছে। এই মাইনাসের এন এর মাইনাস আর এই দিকের সি এর মাইনাস, এই দুটো মাইনাস তাহলে ক্যান্সেল আউট হচ্ছে। হয়ে গেলে যাচ্ছে কত, 1 বাই এন ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 1 প্লাস 1। তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে মাইনাস এন মানে 1 বাই ভি টু দি পাওয়ার এন। এর লিমিট কত, ইউ টু ভি ইকুয়াল টু সি, টি এর লিমিট কত, 0 টু টি। বোঝা গেল? তো এই দুটো ফর্মুলা ছিল। এই জায়গায় বাকি অঙ্কটা দেখো করছি। কি বলেছি, প্রথমে আসবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, और 1 বাই এন 1 বাই ভি টু দি পাওয়ার এন মাইনাস লোয়ার লিমিট বসলে 1 বাই ইউ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এই জায়গায় দাঁড়াচ্ছে কত, সি ইন্টু আপার লিমিট টি এর বদলে টি বসলো, লোয়ার লিমিট 0। और সিটা যদি এখানে গুণ হয় টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো 1 বাই সি এন ইন্টু 1 বাই ভি টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই ইউ টু দি পাওয়ার এন। তাহলে এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। দেখো বুঝতে পারলে কিনা, ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করেছি, খুব ইজি। ওকে, তাহলে নেক্সট অঙ্কতে যাই। দেখো 4 নম্বর অঙ্কটা লিখে রেখেছি। বলেছে একটি ট্রেন স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমধরণে চলা শুরু করলো। ট্রেনের দরজা হতে 9 মিটার দূরে থাকা এক ব্যক্তি ভি সমবেগে ছুটতে শুরু করে কোনো মতে ট্রেনটি ধরতে পারলেন। ভি এর মান নির্ণয় করবে।
তাহলে বিষয়টা হচ্ছে ট্রেনটা ছিল ইজ ইন রেস্ট, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু 0 ছিল। এবার এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে চলা শুরু করেছে। ট্রেনের কামরা হতে বা দরজা হতে 9 মিটার দূরে এক ব্যক্তি ছিলেন, তিনি ধরবার জন্য দৌড় শুরু করলেন ভি ভেলোসিটিতে। আমাকে বার করতে হবে এই ভি এর ভ্যালু কত হলে সে ট্রেনটা কোনো মতে ধরতে পারবে। আগের দিন চোর পুলিশের যে অঙ্কটা করিয়েছিলাম এই অঙ্কটাও একবারে একই রকম অঙ্ক। দেখো কিরকম হবে, তাহলে মনে করি ওই ব্যক্তি টি সময় পরে ট্রেনটি ধরতে সমর্থ হবেন। তার মানে কি, উনি টি সময় পরে ট্রেনটা ধরতে পারবেন। তাহলে টি সময় পরে যদি ট্রেনটা ধরতে পারেন, ট্রেনটা ছিল কিরকম দেখো, ধরে নাও এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে ওই ব্যক্তি আর ট্রেনের মধ্যবর্তী দূরত্ব কত, 9 মিটার। ওকে, এবার ট্রেন যাত্রা শুরু করার পরে উনিও ছুটতে শুরু করেছেন এবং সি পয়েন্টে গিয়ে ধরতে পেরেছেন। বোঝা গেল? তাহলে লোকটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব যদি S1 হয়, ট্রেনটা সেই একই সময়ে কত দূরত্ব গেছে না, মনে করি S2। ক্লিয়ার? তাহলে প্রথমে বার করি ব্যক্তির ক্ষেত্রে বা লোকটির ক্ষেত্রে। লোকটির ক্ষেত্রে সমবেগ কত, ভি। তাহলে সমবেগ যদি ভি হয়, সময় কত ধরেছো তুমি না টি। সুতরাং অতিক্রান্ত দূরত্ব কি হবে, এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাইড হবে। এস ইকুয়াল টু ভিটি হতে পাই, और এস এর ভ্যালু কত এখানে S1, ভি টাইম কত টি, নাম্বার 1। এবার করব ট্রেনের ক্ষেত্রে। ট্রেনের ক্ষেত্রে প্রাথমিক বেগ কত, ইউ এর ভ্যালু 0 কারণ স্থির অবস্থায় ছিল। ত্বরণ এ ইকুয়াল টু কত বলেছে ওরা না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময়টা কত, টি ধরেছি। অতিক্রান্ত দূরত্ব কত, আমরা ছবিতে কত দেখিয়েছি S2। সুতরাং S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হতে পাই। বুঝা গেল? এটা থেকে কি পাচ্ছি দেখো, और S এর ভ্যালু হচ্ছে S2, ইউটি হচ্ছে 0, হাফ a ইন্টু টি স্কোয়ার। এর ভ্যালু কত আছে না 2। ক্লিয়ার? और দেখো S2 এর ভ্যালু দাঁড়াচ্ছে কত টি স্কোয়ার, সাপোজ 2 নম্বর। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি পাচ্ছি দেখো, S1 ইকুয়াল টু 9 প্লাস S2। ছবির দিকে তাকাও, দেখো এই দূরত্বটা হচ্ছে S1, এটা 9 মিটার, এটা হচ্ছে S2। তাহলে S1 ইকুয়াল টু 9 প্লাস S2 হবে। 9 প্লাস S2 যদি হয়, এখানে S1 এর ভ্যালু কত আছে ভিটি বসালাম, প্লাস ইকুয়াল টু 9 প্লাস S2 এর ভ্যালু কত টি স্কোয়ার। তাহলে এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ। সব যদি একই দিকে নিয়ে আসি, ভিটিটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে দাঁড়াচ্ছে কত টি স্কোয়ার মাইনাস ভিটি প্লাস 9 ইকুয়াল টু 0। और তাহলে টি এর দ্বিঘাত সমীকরণ থেকে টি এর মান কত পাবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সি ধরার জন্য মেথড অ্যাপ্লাই করব। তাহলে মাইনাস বি মানে এখানে আছে সেটা কত, বি এর ভ্যালু কত মাইনাস ভি, তাহলে মাইনাস মানে প্লাস ভি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত মাইনাস ভি এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস এটা প্লাসে করে দিলাম, এইরকম মাইনাস ভি স্কোয়ার না লিখে কত হবে ভি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু কত দেখো এখানে 1, সি এর ভ্যালু কত 9 বাই 2a, 2 ইন্টু 1। ক্লিয়ার? তাহলে দেখো আমরা পাচ্ছি কত টি এর ভ্যালু, और টি ইকুয়াল টু ভি প্লাস মাইনাস রুট ওভার
ভি স্কোয়ার মাইনাস 36 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি কি ধরেছো না টি সেকেন্ড পরে ওই ব্যক্তি ট্রেনটিকে ধরতে সমর্থ হবেন, অর্থাৎ কামড়ে উঠতে পারবেন। তাহলে অবশ্যই টি এর মান বাস্তব, লোকটি ট্রেন ধরতে সমর্থ হলে টি এর মান বাস্তব। টি এর মান যদি বাস্তব হয়, therefore ভি স্কোয়ার মাইনাস 36 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। বোঝা গেল? और তাহলে ভি স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 36 और ভি গ্রেটার দেন ইকুয়াল টু কত 6। তো বলেছে কি লোকটা কোনো মতে ধরতে পারবে। লোকটা যদি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু একক কি বলেছে এই জায়গায় দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি এসআই ইউনিট, লোকটির বেগ যদি 6 মিটার পার সেকেন্ড হয় তাহলে সে কোনো মতে ধরতে পারবে, অথবা যদি তার থেকে বেশি হয় তাহলে সে আরো আগে ধরতে পারবে। তাহলে আমাকে বলেছে কি কোনো মতে ধরতে পারবে। তাহলে কোনো মতে ধরতে পারলে লোকটির বেগ মিনিমাম কত হবে সেটা বার করতে হবে। তাহলে মিনিমাম ভ্যালু কত এই জায়গায় 6। সুতরাং লোকটির বেগ 6 মিটার পার সেকেন্ড হলে কোনো মতে উনি ট্রেনটি ধরতে সমর্থ হবেন। বোঝা গেল? এই হচ্ছে আমার অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা। কোনো প্রকার যদি বুঝতে না পারা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তাহলে নেক্সট অঙ্কে যাব। দেখো 5 নম্বরের অঙ্কটা লিখে রেখেছি। বলেছে দুটি ট্রেন একই সময়ে পরস্পরের দিকে যথাক্রমে U1 এবং U2 সমবেগে যাত্রা শুরু করলো এবং সাক্ষাতের পরে যথাক্রমে T1 এবং T2 সময় পরে পরবর্তী স্টেশনে পৌঁছালে প্রমাণ করে U1 is to U2 is equal to root over T2 is to T1। এটা ত্রিপুরা JEE 96 এর অঙ্ক। বিষয়টা বলেছে ধরে নাও দুটো স্টেশন যথাক্রমে ধরো এটা A এটা B, এই দুটো স্টেশন থেকে দুটো ট্রেনই যাত্রা শুরু করেছে যথাক্রমে U1 এবং U2 বেগে। সাক্ষাতের পরে মনে করি সাক্ষাৎ হয়েছিল হচ্ছে সিতে। সাক্ষাতের পরে যথাক্রমে যেটা U1 বেগে যাচ্ছে সে এইটুখানে পৌঁছাতে T1 সময় নিয়েছে, যেটা U2 বেগে এদিকে আসছিল সেটা সি থেকে এতে পৌঁছাতে সময় নিয়েছে কত না T2। খুব সহজ অঙ্ক, আমাকে প্রুভ করতে হবে এটা। দেখো কিভাবে করবো, সলভ করছি। এট ফার্স্ট দেখো আফটার টাইমটি ওরা সিতে মিট করেছে। তাহলে প্রথমে ধরে নিই যে যাত্রা শুরু করার টি সময় পরে ট্রেন দুটি মিলিত হয়েছে। বুঝা গেল? therefore AC ইকুয়াল টু প্রথমটার ক্ষেত্রে কত হবে U1T এবং BC ইকুয়াল টু কত হবে U2T। therefore AC বাই BC ইকুয়াল টু U1 বাই U2। এটাকে দিলাম, এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুযায়ী। দেখো প্রথম ট্রেনের ক্ষেত্রে প্রথম ট্রেন বলতে কাকে বোঝাচ্ছে না যেটা এ থেকে যাত্রা শুরু করেছে, সেটা সি থেকে বিতে যেতে সময় নিয়েছে কত T1। তাহলে দেখো সিবি ইকুয়াল টু কত হবে U1 T1, এটাকে দিলাম 4 নম্বর। এবং দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে এটা কত হবে দেখো, দ্বিতীয় ট্রেনটা U2 বেগে আসছিল
সেটা সি এ ডিস্টেন্স অতিক্রম করেছে টি2 টাইমে, তাহলে সি এ ইকুয়াল টু কত হবে ইউ2 টি2। যেহেতু দেখো সমবেগে যাচ্ছে তার জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করছি, অন্য কোনো সূত্র না। তাহলে সি এ ইকুয়াল টু যদি ইউ2 টি হয়, এটাকে দিলাম 5 নম্বর। তাহলে সিম্পলি যদি রেশিও করি সিবি বাই সি এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো ইউ1 টি1 বাই ইউ2 টি2, এটাকে দিলাম 6 নম্বর। ক্লিয়ার? তাহলে দেখো 3 আর 6 লেফট হ্যান্ড সাইড কিন্তু সমান, সি এও যা লেফট হ্যান্ড সাইড সমান। কি অর্থে? এখানে এসি বাই বিসি ছিল, এটা উল্টো হয়েছে, সিবি বাই সি ইকুয়াল টু ইউ1 টি1 বাই ইউ2 টি2 হলো, और সি এ বাই সিবি ইকুয়াল টু ইউ2 টি2 বাই ইউ1 টি1, এটাকে দিলাম 6 নম্বর ইকুয়েশন। এবার দেখো এই দুটো 3 এবং 6 থেকে আমরা কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড সমান, এসিও যা সিও তাই, বিসিও যা সিবিও তাই। তাহলে ফ্রম 3 and 6 থেকে কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড সমান হলে রাইট হ্যান্ড সাইড সমান করব, u1 বাই u2 ইকুয়াল টু u2 t2 বাই u1 t1, और u1 বাই u2 হোল স্কয়ার আসছে দেখো এই দুটো গুণ হলে, ইকুয়াল টু t2 বাই t1, और u1 বাই u2 इक्वल टू रूट ओवर t2 बाई रूट ओवर t1, और u1 टू তার মানে কত u2 হলে रूट ओवर t2 इज टू रूट ओवर t1। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে। বিষয়টা বোঝা গেল নিশ্চয়ই? খুব সহজ অঙ্ক, দেখে নাও। তো নেক্সট অঙ্ক করবো এবার। দেখো 6 অঙ্কটাও লিখে রেখেছি, বলেছে সমতলে চলমান একটি কণা পরপর 3টি সমান দূরত্ব অতিক্রম করতে যথাক্রমে t1 t2 এবং t3 সময় নেয়। প্রমাণ করতে হবে 1/t1 minus 1/t2 plus 1/t3 equal to 3/t1 plus t2 plus t3। এই অঙ্কটা দুই উপায়ে করা যায়। যেহেতু সমত্বরণ বলেছে, আমরা জানি যে তাহলে বেগ পরিবর্তিত হবে, তাহলে বেগ পরিবর্তিত হলে দূরত্ব বার করার ক্ষেত্রে আমরা গড়বেগের ধারণা নিয়ে কাজ করেছি, তাহলে তুমি গড়বেগের ধারণা নিয়ে কাজ করতে পারো, এটা একটা পদ্ধতি। আর একটা অথেন্টিক পদ্ধতি তুমি যেরকম জানো যে একটা ত্বরণ ধরে নিয়ে সেই ত্বরণ ধরে প্রত্যেকটা ক্ষেত্রে ইকুয়েশন অ্যাপ্লাই করে ত্বরণকে আমরা এলিমিনেট করে এই জিনিসটা পাবো। দুটো ওয়েতেই করা যায়, আমি সহজ পদ্ধতি যেটা অর্থাৎ গড় ধরে নিয়ে সেটা তোমাদের দেখাচ্ছি। ধরে নাও 3টে সমান দূরত্ব বলেছে, এই হচ্ছে 3টে সমান দূরত্ব, এ, এটা বি, এটা সি, এটা ডি। ক্লিয়ার? প্রত্যেকটা দূরত্ব মনে করি এস, তাহলে এ বি ইকুয়াল টু বিসি। সলিউশন, লেট এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ধরে নাও এস। ওকে, তো প্রথম অংশটা যেহেতু t1, দ্বিতীয়টা t2, তৃতীয়টা t3 সময় লেগেছে। ধরি এবং এ বি সি ও ডিতে বেগ যথাক্রমে, এর বেগটা ধরে নিলাম ইউ, v1 v2 আর লাস্টে ধরো ভি ধরলাম, অর্থাৎ ডি পয়েন্টে এখানে হচ্ছে বিতে হচ্ছে v1 ধরেছি, এটাতে v2 ধরেছি, এটাতে ধরলাম ভি। সুতরাং এবি এর ক্ষেত্রে ধরো এস ইকুয়াল টু ভিডি অ্যাপ্লাই হবে, তাহলে এখানে গড় বেগ কত, গড় বেগ ইউ প্লাস v1 বাই 2। সুতরাং এস ইকুয়াল টু ভিটি হতে পাই, বা এস এর ভ্যালু এখানে এসি আছে, ভি এর ভ্যালু কত আছে ইউ প্লাস v1 ডিভাইডেড বাই টি টাইম কত t1। ক্লিয়ার? और দেখো s বাই t1 এটা আছে কত ইউ প্লাস v1 বাই 2, এক নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? এবি এর পরে বিসি এর
ক্ষেত্রে বিসি এর ক্ষেত্রে গড় বেগ কত? v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। সুতরাং আবার যদি অ্যাপ্লাই করি s ইকুয়াল টু কত হবে? v1 প্লাস v2 বাই 2 ইন্টু টাইম কত? t2 সময় নিয়েছে। আর s বাই t2, কেন এই বাই t2 করছি না? অ্যান্সারের দিকে তাকিয়ে 1 বাই যেহেতু আছে, ইকুয়াল টু আসছে v1 প্লাস v2 বাই 2, এটাকে দিলাম 2 নম্বর। আবার বিসির পরে সিডি এর ক্ষেত্রে, সিডির ক্ষেত্রেও একইভাবে আমরা গড় বেগ কত পাবো? v2 প্লাস v ডিভাইডেড বাই 2। দেয়ারফর s ইকুয়াল টু vt হতে আবার কি পাচ্ছি? দূরত্ব সেই s ইকুয়াল টু v এর ভ্যালু হচ্ছে v2 প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু t3, এখন টাইম t3, और s বাই t3 ইকুয়াল টু v2 প্লাস v বাই 2, এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। এবার দেখো অ্যানসারে কি আছে? 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3, এটা প্রুফ যেটা করতে দিয়েছে সেটাতে আছে। তাহলে 1 মাইনাস 2 প্লাস 3 করব, 1 মাইনাস 2 প্লাস 3 করে পাই। তাহলে এই তিনটে যদি করি দেখো s বাই t1, s বাই t2, s বাই t3, প্রথমটা প্লাস, তারপর এটা মাইনাস হয়েছে, তারপর এটা প্লাস, ইকুয়াল টু 1 নম্বরে দেখো কি আছে? u প্লাস v1 বাই 2 মাইনাস 2 নম্বরে এটা মাইনাস হয়েছিল, তাহলে v1 প্লাস v2 বাই 2 প্লাস 3 নম্বরে এটা কি আছে? v2 প্লাস v ডিভাইডেড বাই 2। দেখো রাইট হ্যান্ড সাইড যেটা দাঁড়াচ্ছে v1 v2 কেটে যাচ্ছে, থাকছে তাহলে কি কি? তোমার u প্লাস v ডিভাইডেড বাই দেখো 2 থাকছে, এটাকে দিলাম 4 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? এবার হচ্ছে সম্পূর্ণ পথ অর্থাৎ AD এর ক্ষেত্রে, AD এর ক্ষেত্রে প্রাথমিক বেগ কত? u, অন্তিম বেগ v, টোটাল দূরত্ব কত? s প্লাস s প্লাস s মানে কত? 3s। তাহলে এক্ষেত্রে গড় বেগ u প্লাস v ডিভাইডেড বাই 2। সুতরাং আমরা s ইকুয়াল টু vt যদি অ্যাপ্লাই করি কত হবে দেখো? s মানে কত? 3s, v মানে কত? গড় বেগ u প্লাস v বাই 2 ইন্টু টাইম কত নিয়েছিল? টোটাল টাইমটা t1 প্লাস t2 প্লাস t3, কারণ এই অংশে t1 t2 t3, তাহলে মোট টাইমটা কত? t1 প্লাস t2 প্লাস t3, और 3s বাই t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু u প্লাস v বাই 2। এটাকে দিলাম 5 নম্বর। এবার দেখো হয়ে গেছে ফ্রম 4 and 5, 4 এবং 5 থেকে রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হবে। তার মানে দাঁড়াচ্ছে দেখো s বাই t1 মাইনাস s বাই t2 প্লাস s বাই t3 ইকুয়াল টু 3s ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। দুপাশ থেকে s কমন গিয়ে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল যদি হয় তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো और 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3, 3 বাই t1 প্লাস t2 প্লাস t3। আশা করি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের পড়া। বুঝতে কোনো কিছু না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যারা নতুন এসেছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং একটা লাইক দিও। তোমাদের একটা লাইক দাও, তোমাদের পড়ানোতে আমি আরও উৎসাহী হব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আসবো। ততদিন ভালো থেকো।